আমন্ত্রণ দীপ্ত টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন সুস্থ জীবন অনুষ্ঠানে। দর্শক, আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিফ। সকালে ঘুম থেকে উঠে হঠাৎ কোমরে টান লাগা কিংবা তীব্র কোমর ব্যথা, এ ধরনের অভিজ্ঞতার মধ্য দিয়ে আমরা অনেকেই প্রতিনিয়ত যাচ্ছি। আমরা অনেকে ধরে নেই যে হয়তোবা ভুল ভঙ্গিতে শুয়েছিলাম কিংবা আমাদের খাট, বিছানা কিংবা তোষকে কোনো সমস্যা রয়েছে। বিষয়গুলোকে অতি সাধারণ মনে হলেও কোমর ব্যথার পেছনে রয়েছে উল্লেখযোগ্য কিংবা গুরুত্বপূর্ণ কিছু শারীরিক জটিলতা। তবে বিষয়টি নিয়ে আমরা আসলে কতজন সচেতন, আমরা কি করে নিজেদের সচেতনতা বৃদ্ধি করতে পারি, এবং এই সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আমাদের আজকের আয়োজন। দর্শক, কোমর ব্যথা প্রতিরোধে ফিজিওথেরাপির ভূমিকা কতটুকু, বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন স্বনামধন্য মাস্কুলোস্কেলেটাল ডিসঅর্ডার স্পেশালিস্ট অধ্যাপক আলতাফ হোসেন সরকার। স্যার, আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ আপনাকে। স্যার, সকালে ঘুম থেকে উঠে কোমর ব্যথা খুব প্রাসঙ্গিক একটি বিষয় নিয়ে আলোচনা করছি। শুরুতে আপনার কাছে জানবো যে কি কারণে হয়ে থাকে। আপনি যদি বলেন যে সকালে কোমর ব্যথা, তার মানে আপনি এই সকালের আগের যে সময়টা কি করছেন? বলে আমি শুয়েছিলাম। শুয়ে থাকলে আর দিনের অ্যাক্টিভিটি কি এক? নো। এই জন্য সকালে কোমর ব্যথা হতেই পারে। দিনে আপনি একটা অ্যাক্টিভ অবস্থানে থাকেন, আর রাতে আপনি ঘুমিয়ে আছেন হয় একই অবস্থায়, অথবা মাঝে মাঝে আপনি একটু সরে যাচ্ছেন। আমরা যদি এই জার্নালের কথা বলি, একটি জার্নালে বলা হয়েছে, যারা এই মাস্কুলোস্কেলেটাল উপর কাজ করে, 1914 সালে এটা পাবলিশ হয়েছে। সেখানে বলছে যে সারা রাত যখন আমরা শুয়ে থাকি তখন আমাদের সকালে ব্যথা হতেই পারে। কেন হতে পারে? কারণ আমরা একই অবস্থানে শুয়ে থাকি, আমাদের অ্যাক্টিভিটি কম হয়। যখনই একই অবস্থানে শুয়ে থাকি তখন শরীরের ভিতরে যে ফ্লুইড থাকে বা পানি থাকে, সেইটা কি করে আমাদের ডিস্ক, লিগামেন্ট, দ্য মাসেল ওরা অ্যাবজর্ব করে। অ্যাবজর্ব করলে তার কি হয়? একটু ফুলে যায়। ফুললে ওই জায়গায় যে নার্ভ এন্ডিংগুলো থাকে এর উপরে প্রেশার হয়। এখন যদি আমরা কম্পেয়ার করি তাহলে দিনে কি হয়? দিনে আমাদের এটা ফলে না। দিনে আমরা অ্যাক্টিভিটি করি, উঠি, বসি, চলি, মাসেলে অ্যাকুমুলেট করে না, ডিস্ককে অ্যাকুমুলেট করে না, ড্রেইন হয়ে যায়। এই জন্যে রাতে ঘুমালে সকালে এটা ড্রেইন হয় না, যার জন্যে আমাদের সকালে কোমর ব্যথা হয়, হতেই পারে। একদমই। এবং স্যার, এই যে নানা ধরনের প্রসিডিউর রয়েছে যেগুলোর কারণে কোমর ব্যথা হচ্ছে, বিভিন্ন মেকানিজম রয়েছে, মানে এর মধ্যে এত কিছুর মধ্যে ভুল ভঙ্গিতে আমরা যেটাকে সবসময় মনে করে থাকি যে রাতের বেলা হয়তো বা ভুল কোনো ভঙ্গিতে শুয়েছিলাম, যেটার কারণে সকালে উঠে এত তীব্র ব্যথা অনুভূত হচ্ছে, এই বিষয়গুলো আসলে কতটুকু যৌক্তিক? আসলে কেমন কিছু হয়ে থাকে? প্রথম হলো, একটু আগে বলছিলাম যে সকালে কোমর ব্যথা হতে পারে। আপনি যে বিছানায় ঘুমাইয়েছেন সেই বিছানার অবস্থান কি? আপনি যে বালিশে ঘুমিয়েছেন সেই বালিশ আপনার জন্য অ্যাকসেপ্টেড কিনা? আপনি যে পজিশনে ঘুমিয়েছেন আপনার শরীরের সঙ্গে মিলিয়ে ওই পজিশনটা সঠিক কিনা? এরকম অনেকগুলো ফ্যাক্টর এখানে কাজ করে। এছাড়া ফ্লুইড জমে সেটা নার্ভ এন্ডিংয়ে কম্প্রেস করে ব্যথা হয়। সুতরাং এই জিনিসগুলো আপনাকে মনে রাখতে হবে। অন্যদিকে চলুন আমরা একটু দেখি সৃষ্টিকর্তা কি করেছেন। সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টি করেছেন এরকম বাঁকা করে, অর্থাৎ মাজার এখানে আপনার একটা কার্ভ হবে, গর্ত থাকবে। তো আপনি যখন শুয়ে থাকেন এভাবে, পা থাকে আপনার সামনের দিকে, আমরা কাত হয়ে শুয়ে থাকি, তখন কি হয়? মাজা রাউন্ডেড হয়ে যায়। তাহলে আল্লাহ ভক্ত রাউন্ডেড করে সৃষ্টি করেন নেই, উনি ওখানে গর্ত করে সৃষ্টি করছেন। এই জন্যে আমার একটা স্লোগানে আছে, আমি সেই স্লোগানে বলি, কিপ ইওর ব্যাক হলো। আপনার ব্যাকটাকে হলো করে রাখার চেষ্টা করেন। কিপ ইওর ব্যাক হলো। ব্যাক যদি হলো করেন তাহলে আপনার কোমর ব্যথা অনেকটাই কমে যেতে পারে। একদমই। তার মানে আমরা স্যার যখন ঘুমিয়ে থাকি আমরা অনেকে কিন্তু দোষারোপ করি যে আমাদের তোষকের সমস্যা, জাজিমের সমস্যা, মানে
এই বিষয়গুলো নিয়ে আপনার কি কিছু বলার আছে, যে পার্টিকুলার এইভাবেই যদি তিনি শয় বা নরম বিছানায় শয়? এখন তো অনেকে বলে অর্থোপেডিক ম্যাট্রিক্স বের হয়েছে, এই অর্থোপেডিক্সের ম্যাট্রিক্সে শোয়াটা কতটুকু জরুরি? প্রথম হলো একটা অ্যাসেসমেন্ট। আপনি কোমর ব্যথা বলছেন সকালে উঠে, আপনার একটা অ্যাসেসমেন্ট করা দরকার। অ্যাসেসমেন্ট করে বের করতে হবে যে আপনার কোমর ব্যথা এটা কি মেকানিক্যাল নাকি ইনফ্লামেটরি বা অন্য কোনো কারণ আছে কিনা, এই কারণ বের করতে হবে। আমি এবং আমার টিমের সদস্য আমরা কাজ করি মেকানিক্যাল ব্যাক পেইনের উপরে। আচ্ছা আচ্ছা। তো সেই জন্যে যখন আমাদের কাছে এই ধরনের কমপ্লেন আসে, রুগী আসে আমাদের সঙ্গে কথা বলে, আমরা তাদেরকে একটা সুন্দর করে অ্যাসেসমেন্টটা করি। কোমরের আমরা কার্ভেচার দেখি, কোমরের ওখানে যে মাসেলগুলো আছে ওগুলো দেখি, ওগুলো শক্তি কেমন সেগুলো দেখি। কোমর থেকে পায়ে কষ্ট যায়, পাটাকে আমরা টেস্ট করি, আমরা দাঁড়িয়ে টেস্ট করি, আমরা পায়ের টোসের উপর দাঁড়িয়ে টেস্ট করি, হিলের উপর দাঁড়িয়ে টেস্ট করি, আমরা উপর করে শোয়ে টেস্ট করি, আমরা সাইড লাইনে দেখি, এবং আমরা প্রন লাইনে একটা জিনিস দেখি, সেটা হলো লোয়ার অ্যাবডোমিনাল মাসেল, পেলভিক ফ্লোর মাসেল। এই মাসেলের কথা কেউ চিন্তাও করে না। একদমই। যখন কোমর ব্যথা এরকম হয় তখন আমরা পেলভিক ফ্লোর মাসেল টেস্ট করি। এই কোমর ব্যথা হলে আমি বলি L4 লেভেল। L4 লেভেল সাপ্লাই টু দ্য ফ্লেক্সার মাসেল অফ দ্য হিপ, অর্থাৎ যে মাসেল পাকে এরকম টানে, একে সোয়াস বলি। আবার পা এরকম উঠায়, আমরা বলি ডোর্সিফ্লেকশন, পা উপরের দিকে উঠায়। এই দুটোকে আমরা সঙ্গে সঙ্গে টেস্ট করে ফেলি। পা উঠিয়ে দেখি, এটা টেনে দেখি, এবং দেখি যে এটা উইক। আচ্ছা। তো সুতরাং এই উইক মাসেলকে আমার স্ট্রং করতে হবে। পেলভিক ফ্লোর মাসেল আমরা টেস্ট করে দেখি উইক, পেলভিক ফ্লোর মাসেল আমরা টেস্ট করি এবং সেটাকে স্ট্রং করি। বিশেষ করে যারা লং টাইম বসে কাজ করে তার এই পেলভিক ফ্লোর মাসেল উইক হয়ে যায়। আচ্ছা। মায়েদের, বিশেষ করে যে মায়ের বাচ্চা হয়েছে তার পেলভিক ফ্লোর মাসেল উইক হবেই। তো সেজন্যে আমি মনে করি এই টেস্টগুলো করে একদম পুঙ্খানু বের করে ফেলতে হবে যে আপনার আসলে কোন জায়গা থেকে কষ্ট আসছে এবং সেই কষ্টটা কি। সেই কষ্ট বের করে অ্যাকর্ডিংলি মাসেলকে যদি আমরা স্ট্রং করি, আমরা যদি সঠিক এক্সারসাইজ করি। এখানে অবশ্য একটা জার্নালে, স্পাইন জার্নালে বলছে, 2015 সালে স্পাইন জার্নালে বলছে শুধু এক্সারসাইজ 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 নয়। আচ্ছা। আমরা বলি এক্সারসাইজ করেন, কিন্তু তারা বলছে নয়। কেন? তারা বলছে এক্সারসাইজের সাথে আপনাকে পোস্টার কেয়ার করতে হবে। অর্থাৎ ওই লোকটা কীভাবে বসছে, এখন তার অবস্থান কি, তার তো মাজার পিছনে বাঁকা থাকার কথা ছিল, বাঁকা নাই, সে সামনে ঝুঁকে আছে, তার রাউন্ডেড শোল্ডার, তার পোট্রিওর চিন, ফরওয়ার্ড পোস্টার, এগুলো আপনাকে দেখতে হবে। মানে পুরো লাইফ স্টাইলটা তার কি রকম, এটার উপর ম্যাটার করে তার কোমর ব্যথা ভালো হবে কিনা বা কি অবস্থায় রয়েছে। অবশ্যই, কারণ শুধু আপনি মাসেল পাওয়ার বাড়ায় দিলেন, ফাইন, কিন্তু পোস্টারাল চেঞ্জ তো হয়নি। সে তো এরকম করে বসে, এরকম করে বসলে তার কোমর ব্যথা হবেই, তার মাসেল স্ট্রং আছে। কিন্তু কোন পোস্টারে তার এই প্রবলেম হচ্ছে, এটা আপনার মাসকুলোস্কেলেটাল স্পেশালিস্ট যারা, তারা ভালোভাবে বের করতে পারে, দেখতে পারে। তাদের চোখ অন্যদের চোখের চেয়ে ডিফারেন্ট। রুগী যখন ঢুকছে তখনই বোঝা যায় যে সে যে ঢুকছে, হেঁটে ঢুকছে, তার হাঁটার অবস্থানটা কী। এটা দেখেই বুঝে ফেলতে পারা যায় যে তার কষ্ট কী, এবং সেই সঙ্গে তার আসলে কোন ধরনের এক্সারসাইজটি প্রয়োজন, তার আদৌ কোনো ট্রিটমেন্ট প্রয়োজন কিনা, বা কি কতদিন প্রয়োজন, এটি তো অবশ্যই একজন মাসকুলোস্কেলেটাল ডিসঅর্ডার স্পেশালিস্ট ছাড়া কখনোই বোঝা সম্ভব না। আমরা বেশিরভাগ ক্ষেত্রে যেগুলো এখন করে থাকি, যে কোমর ব্যথা করছে, ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও দেখে সেটার উপর আস্থা রাখে এবং ভুলভাল অনেক ধরনের এক্সারসাইজ করছে। কিন্তু নয়, ইউ ডোন্ট নো, আপনি জানেন না দ্য রাইট এক্সারসাইজ অ্যান্ড রাইট পোস্টার কেয়ার কোনটা হবে, এটা একমাত্র ওই স্পেশালিস্ট জানে। তো স্যার, ঘুম থেকে উঠে যাদের কোমর ব্যথার প্রবণতা রয়েছে বা প্রিভিয়াসলি হয়েছিল, তাদের সকালে ঘুম থেকে উঠে এক্সারসাইজ করার কি কোনো বিশেষ রোল রয়েছে, এবং সেক্ষেত্রে কোন ধরনের এক্সারসাইজ করার পরামর্শ দেবেন? জি, আপনার সকালে ঘুম থেকে উঠে কোমর ব্যথা হয়েছে, তাহলে বিছানা থেকে উঠতে গেলে আপনার ব্যথা হবে, তাহলে আপনার কাজ কি হবে? ব্যথা নিরাময় করা।
আর ব্যথা নিরাময় করতে গেলেই আপনাকে ওই সময়ই আপনাকে এক্সারসাইজ করতে হবে। প্রথম এক্সারসাইজটি কী হবে? আমরা সকালে ঘুম থেকে উঠে যখন আমাদের কোমর ব্যথা হয়, কোমরে 3টে জয়েন্ট থাকে, 3 জয়েন্ট, আমরা বলি আর্টিকুলার ট্রায়েড। তো এই আর্টিকুলার ট্রায়েডের মধ্যে আমাদের পেছন দিকে 2টা জয়েন্ট আছে যাকে বলি আমরা ফ্যাসেট জয়েন্ট। সামনে থাকে ইন্টারভার্টিব্রাল জয়েন্ট। তো চলুন না আমরা ফ্যাসেট জয়েন্ট সম্পর্কে একটু জেনে নিই। ফ্যাসেট অবশ্যই ইনভলভ থাকবে আপনার যখনই টোটাল মুভমেন্ট হচ্ছে না, ব্যথা হচ্ছে। এই ফ্যাসেট জয়েন্টকে সুস্থ করার জন্যে প্রথম এক্সারসাইজ, খুব সুন্দর এক্সারসাইজ কি? চাইল্ড পজ। অর্থাৎ আমাদের বাচ্চারা কি করে, অনেক সময় এরকম করে হাত দিয়ে এরকম করে থাকে বিভিন্ন কারণে, আমরা এটাকে চাইল্ড পজ বলি। আমি এটাকে নিয়ে যাই যে মেয়েরা সেজদা দেয়। আমাদের দেশে মেয়েরা যখন সেজদা দেয় তারা তাদের বুক, মাথা, পেট এগুলো একদম নিচে লাগিয়ে দেয়। আমরা যখন দিতে গেলে হাতের উপর চাপ দিয়ে আমরা একটু ফাঁকা রেখে সেজদা দিই, ওনারা লাগিয়ে সেজদা দেয়। এইটা দিতে হবে চাইল্ড পজ। একদম লাগিয়ে যখন সেজদা দেবেন তখন এই ফ্যাসেট জয়েন্টে মুভমেন্ট হবে। ফ্যাসেট জয়েন্ট আগে সামনে পেছনে হবে। ও পিছনে আছে না, এইটা হলো লাম্বার ফ্যাসেটের কাজ। তো তাহলে আপনি চাইল্ড পজ করলেন, সামনে ঝুঁকলেন, তাহলে আপনার এটা কমে যাবে। এরপরে চলে আসতে হবে আপনাকে সিঙ্গেল লেগ স্ট্রেসিং, অর্থাৎ আপনি পেছনের মাংসকে স্ট্রেস করবেন। তো পেছনের মাংস স্ট্রেস করতে গেলে আপনি চিত হয়ে শুয়ে আপনি বাম পায়ের হাঁটু বুকে লাগান, ছেড়ে দেন, লাগান, ছেড়ে দেন, আরও ভালোভাবে লাগান, একদম লম্বা করেন। সেকেন্ড ওয়ান, ডান পা করেন এইভাবে। এরপরে 2 পা একসঙ্গে করবেন, একদম বুকের সঙ্গে লাগিয়ে ধরে সে একটা টাইম পর্যন্ত রাখবেন। আপনি 1001 থেকে 1005 গুনতে পারেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বলতে পারেন। আপনার যেটা ভালো লাগে আপনি সেটা করলেন। এরকম কয়েকবার আপনি করবেন। এই স্ট্রেচিংগুলোতে, চাইল্ড পজের এক্সারসাইজগুলোতে আপনার অনেকটাই ভালো লাগবে। যখনই অনেকটা ভালো লাগবে তখন আপনি একদম উপুর হয়ে শুয়ে যান, ফ্ল্যাট শুয়ে গেলেন। চিত হয়ে শুয়েছিলেন, এখন আপনি একদম উপর হয়ে শুয়ে আপনি 2 হাত এবং হাঁটুর উপরে আপনি আসেন। আমরা বলি 4 পয়েন্ট নিলিং, 1 2 3 4, 4 পয়েন্ট নিলিং। আসার পরে আপনি এরকম থাকলেন, সে আপনি একটা ক্যাটের মতো আছেন। এখন ক্যাট 4, সামনের পা পেছনের পায়ের উপর আছে। এরপরে আপনি এখানে আপনার পেটটাকে ভিতরে নেন, স্পাইনটাকে এরকম কার্ভ করেন। আচ্ছা আচ্ছা। আবার মাথাটাকে উঁচু করলেন, স্পাইনটাকে নিচের দিকে কার্ভ করলেন, আবার এটা করলেন। এটাকে আমরা এক্সারসাইজটাকে আমরা বলি ক্যাট অ্যান্ড ক্যামেল। ক্যামেল হলে এরকম উঁচু, ক্যামেলের উপর একটা উঁচু, ক্যাটের এটা নিচু, ক্যাট অ্যান্ড ক্যামেল। ক্যাট অ্যান্ড ক্যামেল একটা বড় উপকার হলো যে এখানে মুভমেন্টটা সুন্দর হয়, খুব নাইসলি মুভমেন্টগুলো হয় ভার্টিব্রাল জয়েন্টগুলোতে, ফ্যাসেট জয়েন্টগুলোতে। তাতে একটু আগে যেটা বলছেন যে আমার কষ্ট, সকালে উঠে কষ্ট, এই জয়েন্টগুলো কি হয় অনেকটাই জমে থাকে সারা রাত। যখন আপনি মুভমেন্ট করেন না, আপনি শুয়ে আছেন, আপনার ওখানে ফ্লুইড জমছে, আপনার চারদিকের যে সফট টিস্যুগুলো আছে সেইটাগুলো অ্যাবজর্ব করছে। যখন এই মুভমেন্ট করবেন আস্তে আস্তে ফ্লুইডগুলো সরে যাবে, অটো ড্রেইন হয়ে যাবে, যেটা আমরা সারা দিনে চলাফেরা করলে হয়। অটো ড্রেইন যখন হয়ে যাবে তখন আপনার কষ্ট থাকবে না। এই কষ্টগুলো দূর করার জন্যে, সকালের ব্যথা দূর করার জন্যে এই এক্সারসাইজগুলো খুব জরুরি, খুব ইম্পর্টেন্ট। এবং এটা প্রমাণিত, আমাদের রুগীরা বলে এই এক্সারসাইজগুলো করে যখন আমি ঘুম থেকে উঠি আই ফিল ফ্রেশ, আমি ভালো বোধ করি, আমার তো ব্যথা নাই বললেই চলে, ভুলেই যাই। এবং এগুলো নিয়মিত কতদিন এক্সারসাইজ করা প্রয়োজন? এটা আপনি প্রতিদিন আপাতত করেন, কমপক্ষে কয়েক সপ্তাহ করেন। যখনই কয়েক সপ্তাহ করবেন আস্তে আস্তে এটা ফ্লেক্সিবিলিটি বাড়বে, অ্যাবজর্ব ওই ফ্লুইডটা আর ওইরকমভাবে অ্যাবজর্ব হবে না, আপনি কষ্ট আস্তে আস্তে চলে যাবে। দেখবেন যে সকালে ঘুম থেকে উঠে আর ব্যথা নাই। যেমন আমার সকালে ঘুম থেকে আর ব্যথা নাই, আমি করি না। আচ্ছা। কিন্তু যার হয়েছে সেটা করতে করতে একটা সময় তার ব্যথা থাকবে না, সে করবে না। খুব চমৎকার তথ্য। এবং স্যার যারা নিয়মিত এক্সারসাইজ করছে
তাদের কি কোনোভাবে ব্যথা হতে পারে, নাকি এক্সারসাইজ করলে একদমই ব্যথামুক্ত জীবনযাপন করতে পারবে? না, এক্সারসাইজ করলেও ব্যথা হতে পারে। যেমন প্রথম হলো যে আপনি এক্সারসাইজ করছেন, ওই এক্সারসাইজটা আপনার ব্যথার সঙ্গে মিলিয়ে কতটুকু কার্যকর। একদমই তাই। আমরা অনেক সময় বলে থাকি ইউটিউবে সুন্দর সুন্দর এক্সারসাইজ প্রোগ্রাম দেওয়া থাকে, এক্সিলেন্ট, কিন্তু সেটা কোন অসুস্থতার জন্য কার্যকর, এই জন্য আপনি একজন মাস্কুলোস্কেলেটাল স্পেশালিস্টকে দেখাবেন। সে আপনাকে অ্যাসেসমেন্ট করে বের করবে যে কোন এক্সারসাইজটা কার্যকর, সেই এক্সারসাইজ করবেন, ইউটিউব দেখে এক্সারসাইজ করবেন, উনি বলে দেবেন সেইভাবে এক্সারসাইজ করবেন, তাহলে কার্যকরিত হবে। তাহলে আপনার প্রশ্ন হলো যে নিয়মিত এক্সারসাইজ করছে তারও কি ব্যথা হতে পারে? ইয়েস, হতে পারে। আমি আপনাকে এই প্রোগ্রামে প্রথম দিকে বলেছিলাম যে শুধু এক্সারসাইজ নয়, এক্সারসাইজের সাথে পোশ্চার কেয়ার। আচ্ছা, আপনি এক্সারসাইজ করছেন কিন্তু আপনি পোশ্চারাল কেয়ার করেন নাই, তাহলে এক্সারসাইজ করে আপনি মোবিলিটি অ্যান্ড স্ট্যাবিলিটি অ্যান্ড মাসেল স্ট্রং করছেন, কিন্তু আপনার যেটা ব্যাড পোশ্চার হয়ে আছে সেটাকে তো কারেক্ট করেন নাই। সেই ব্যাড পোশ্চার কারেক্ট করার জন্য আপনাকে একজন ফিজিওথেরাপিস্ট অথবা একজন মাস্কুলোস্কেলেটাল স্পেশালিস্ট তার সঙ্গে দেখা করতে হবে। অথবা একটা সহজ পদ্ধতি আছে। সহজ পদ্ধতি হলো যে আপনি যদি ওই স্যালাইন স্ট্যান্ড আছে না, ওইরকম একটা স্ট্যান্ডের সাথে এরকম এই পাশে 1 ফিট একটা লাঠির মতো বেঁধে নিলেন। আচ্ছা, ওর সঙ্গে একটা সুতা দিলেন, সুতো সোজা নিচে একটা পাথর বেঁধে নিচে দাঁড় করে দিলেন। আপনি সুতোর পাশে কানের এখানে, শোল্ডার এখানে গিয়ে আপনি দাঁড়ালেন। যদি ওটা আপনার ঠিক লাইন মতো থাকে, রাইট, পোশ্চার ইজ কারেক্ট, লাইনে নাই, পোশ্চার ইনকারেক্ট, সেখানেও আপনার একজন মাস্কুলোস্কেলেটাল স্পেশালিস্টের দরকার। আপনি এটা দেখার পরেও, অর্থাৎ আপনাকে একজন মাস্কুলোস্কেলেটাল স্পেশালিস্টের কাছে যেতে হবে এবং এগুলো বের করতে হবে আপনার পোশ্চার কেমন। সারাদিন ব্যাড পোশ্চারে থাকি, একদমই তাই, সারাদিন। এবং আমাদের যে জীবনযাত্রার যে কর্মক্ষেত্র আমাদের, তাতে করে আমরা আসলে যে লাইফটা লিড করছি সেখানেও আমাদের ব্যাড পোশ্চার মেনটেন করাটা একদম একটি অংশ হয়ে দাঁড়িয়েছে জীবনযাত্রার। স্যার, একটু জানতে চাই যে এই যে বিভিন্ন বাসায় বসে এক্সারসাইজ করাগুলোর কথা শুনলাম আমরা, হয়তো এগুলো করলে অনেকে সুস্থ হয়ে যাবেন, কিন্তু একটু ফিজিওথেরাপির ভূমিকা সম্পর্কে জানতে চাই যে ফিজিওথেরাপিতে কি কি ধরনের অপশন রয়েছে? প্রথম হলো ফিজিওথেরাপির ভূমিকাতে ফিজিওথেরাপিস্টের কথা বলি। ফিজিওথেরাপিস্ট আপনাকে অ্যাসেসমেন্ট করবে, অ্যাসেসমেন্টের বিকল্প কিছু নাই। অ্যান্ড দিস ইজ এ ফিজিক্যাল অ্যাসেসমেন্ট, অর্থাৎ আপনার একদম উপর থেকে শুরু করে যখন আপনি সুতোটা এখানে দেবেন, এই সুতোটা এখান থেকে সোজা কতগুলো জায়গা আছে এর পাশ দিয়ে পড়বে, কানের এখানে থাকবে, শোল্ডার এখানে থাকবে, হিপ জয়েন্টে থাকবে, নি জয়েন্টের এখানে, অ্যাঙ্কেল জয়েন্টের এখানে যাবে। এটা রাইট অবস্থানে আছে কিনা সে দেখবে, ফিজিওথেরাপিস্ট অথবা একজন মাস্কুলোস্কেলেটাল স্পেশালিস্ট দেখবে, দেখে এটাকে বের করবে। বের করার পরে সে প্রত্যেকটি জায়গার, যেমন ধরেন অ্যাঙ্কেলে তার ঠিক মতো নাই, তাহলে দেখবে তার ডোর্সিফ্লেকশন উইক না স্ট্রং। এবং অধিকাংশ এই ব্যাক প্রবলেম যাদের থাকে, সকালে যাদের ব্যথা হয়, তাদের 2টা জায়গায় বেশি প্রবলেম থাকে। একটা মাসেল হলো পা এরকম ওঠানো। আমি এবং আমরা হয়তো বা অনেকে এটা ভুলে যাই বা অ্যাসেসমেন্ট করতে ইগনোর করি। আপনার পা, আপনি হাঁটু বাঁকা করে শুয়ে আছেন, পায়ের উপরে সুন্দর করে আঙ্গুলগুলোর উপরে আমি হাত রাখলাম, বললাম পাটা উঠান, উঠায় অত উঠাতে পারে না, তাহলে ইটস নট স্ট্রং, তাহলে এটাকে স্ট্রং করতে হবে। এরপরে আমি টেস্ট করি হাঁটুর উপরে চাপ দিয়ে, হাঁটুকে বলি আপনি আপনার বুকের দিকে টানেন, না ধরে আপনি আপনার বুকের দিকে টেনে নিয়ে আসেন, আনে স্ট্রং না, তাহলে 2টো পেলাম। এরপরে আমরা পেলভিক ফ্লোর মাসেলের টেস্ট করি, 2 পাকে বলি বাঁকা করেন, করে আপনি বুকের দিকে টানেন, টানলে আমরা দেখব এই নাভির নিচে আপনি হাত রাখলে দেখবেন কন্ট্রাকশন খুব একটা ভালো হয় না, ভালো টানতে পারে না। দেখেন আমরা কতভাবে, আমরা অলরেডি 3টাতে চলে এসেছি। এরপরে রুগীকে আমরা বলি আপনি উপর হয়ে শোন, উপর হয়ে শোয়ার পরে 2 হাত মাজায় রেখে মাথা কাঁধ ওঠান। অধিকাংশ রুগী দেখবেন যে পারে না, এবং এই টেস্টটা অনেকেই হয়তো অনেক সময় ভুলে যায় বা করে না, তাহলে এই মাসলও তার উইক। এখন এরপরে আমরা বলি যেখানে আমরা মানি ব্যাগ রাখি,
হাঁটু বাঁকা করে 2 পা সুন্দর করে রেখে এক এক করে পা উঠান। প্রথমে ডান পা উঠান, কেউ কেউ জাস্ট কন্ট্রাক্ট করে উঠাতে পারে না, কেউ হালকা উঠছে ওঠা নেয়। তাহলে এই 2 পাশে যখন এই মাংসগুলো স্ট্রং থাকে না, আপনার প্রস্রাবের প্রবলেম হয়। আপনার ব্যাক এই প্রত্যেকটা জিনিসের সূত্রপাত হচ্ছে কোনো না কোনো মাসেল উইকনেস থাকবেই। আপনারা মাসকুলোস্কেলেটাল ডিসঅর্ডার স্পেশালিস্ট এই উইক মাসেলগুলোকে স্ট্রং করার জন্যই বিভিন্ন ধরনের এক্সারসাইজ দেন এবং সেগুলোর মাধ্যমে কোমর ব্যথা অনেক ক্ষেত্রে সুস্থ হয়ে যায়। একদম আলোচনার শেষ প্রান্তে আছি স্যার, খুবই গুরুত্বপূর্ণ তথ্য জানলাম। হয়তো আরো অন্য কোনো আলোচনায় আরো বিস্তারিত জানবো ফিজিওথেরাপির ভূমিকা নিয়ে, এবং আপনাকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, ফিজিওথেরাপি এবং ফিজিওথেরাপিস্টের ভূমিকা। দিস ইজ দ্য ভূমিকা। একদমই খুবই চমৎকার তথ্য দিলেন, এবং ভূমিকা আসলে বলে শেষ করার মতো নয়, যেগুলো আমরা কখনোই ইউটিউব দেখে, ভিডিও দেখে বা অন্য কোনো মাধ্যমে বা বাসায় এক্সারসাইজ করে কখনোই এই ধরনের ব্যথাগুলোকে নিরাময় করতে পারি না। অবশ্যই আস্থা রাখা প্রয়োজন একজন মাসকুলোস্কেলেটাল ডিসঅর্ডার স্পেশালিস্টের প্রতি। স্যার ভালো থাকবেন। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দীপ্ত টিভির সাথেই থাকুন।